আচ্ছা, আজকে সেম ফ্লোরের ক্লাস নাম্বার 6। আর আজকে করাবো হচ্ছে দুটো অঙ্ক তোদের কাছে পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই দুটো অঙ্কের সলিউশনটা আজকে দেখাবো। সলিউশনটাও পাঠানো হয়েছে তোদের কাছে। প্রবলেম নাম্বার 11, যেখানে বলা আছে অঙ্কটার সাবজেক্টটা হলো টু হাউসেস, দুটো বাড়ি অকুপাইড বাই দ্য এসএসসি ফর ওন রেসিডেন্স। এখন তোরা জানিস যে নতুন নিয়মে, এবছরের নতুন নিয়মে তোমার 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে একজন ব্যক্তি দুটো বাড়িকে সেলফ অকুপাইড ডিক্লেয়ার করতে পারে। ঠিক আছে, দুটো বাড়ি পর্যন্ত সেলফ অকুপাইড হিসাবে ইনকাম ট্যাক্স আইনে ট্রিট করা হবে। আগে তোমার একটা বাড়িকে সেলফ অকুপাইড বলা যেত, এখন দুটো বাড়িকে বলা যাবে। ঠিক আছে, তো অঙ্কটা আমি প্রথমে একবার পড়ে দিই। অঙ্কে কি লেখা আছে? মিস্টার এক্স ইজ দ্য ওনার অফ টু হাউসেস। দুটো বাড়ির মালিক হচ্ছে এক্স। দ্য পার্টিকুলার্স অফ হুইচ ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2020 আর গিভেন বিলো। হাউস নাম্বার 1, হাউস নাম্বার 2 দুটোতে দেওয়া আছে কনস্ট্রাকশন কমপ্লিটেড অন। হাউস নাম্বার 1 এর কনস্ট্রাকশন শেষ হয়েছে 31/8/2012, আর হাউস নাম্বার 2 এর শেষ হয়েছে 30/9/2017। হাউ ইউজড, একটা দুটোতেই লেখা আছে ওন রেসিডেন্স। মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া আছে দুটোরই 2,40,000, 3 লাখ। ফেয়ার এন্ড দেওয়া আছে 1,80,000, 2,70,000। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল দেওয়া আছে 35,700 হাউস নাম্বার 1-এ। এটা ডিউ বাট নট পেড, ডিউ হলেও ডিডাকশন পাবে। হাউস নাম্বার 2-তে আছে 1,25,200, তলায় কিছু লেখা নেই, তার মানে এটা পেড। আচ্ছা, মিউনিসিপাল ট্যাক্স ইজ অ্যাসেসড অ্যাট 10% অফ মিউনিসিপাল ভ্যালু। কম্পিউট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, তার মানে 2020-21, considering the following additional points. Capital is borrowed for repair of house number 1 on March 15, 2009। 2009-এর 15ই মার্চ বাড়িটা রিপেয়ারের জন্য লোন নেওয়া হয়েছিল, 1 নম্বর বাড়িটা। তো সেক্ষেত্রে মনে আছে যেন তোদের 30,000 টাকা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এটা কনস্ট্রাকশনের জন্য নয়। আর বিতে বলা আছে ক্যাপিটাল ইজ বরোড ফর কনস্ট্রাকশন অফ হাউস নাম্বার 2 অন April 1, 2015। প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট তোকে ক্যালকুলেট করতে হবে না, 31 মার্চ 2017 অবধি বলা আছে 5,20,000। ঠিক আছে, তো এবার অঙ্কটার মধ্যে প্রথমে যেটা ক্যালকুলেশন করতে হবে যে দুটো বাড়ির ইন্টারেস্ট অন মানে বরোড ক্যাপিটালটা আগে ক্যালকুলেশন করে নেব, তারপরে আমরা অঙ্কতে যাব। তা আগে ওয়ার্কিং নোট করো, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মূল অঙ্কে যাও। তো ওয়ার্কিং নোটে যাও। কি ক্যালকুলেশন করব? ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল allowable under section 24B। হাউস নাম্বার 1। আচ্ছা, হাউস নাম্বার 1 এর ক্ষেত্রে কি হবে? এখানে কি আছে, এটা খাতায় তোর হচ্ছে পরীক্ষার খাতায় না লিখলেও চলে। পারপাস অফ লোন হচ্ছে কত? এটা হচ্ছে রিপেয়ার। পারপাস অফ লোন হচ্ছে রিপেয়ার। আচ্ছা, অ্যাকচুয়াল ইন্টারেস্ট ডিউ হচ্ছে রুপিস 35,700, আর ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশন হচ্ছে 30,000। তাই তো? তো রিপেয়ারের জন্য হলে কি হয়, কনস্ট্রাকশন তো নয়, রিপেয়ারের জন্য হলে এটা হবে। আর এমনি এটা 1,99-এর কোনো ব্যাপারই নেই। ব্যাপার হচ্ছে রিপেয়ারের জন্য নিয়েছে, রিপেয়ারের জন্য নিলে ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশন 30,000 টাকা। তাহলে ও ম্যাক্সিমাম ডিডাকশন পাবে তোমার হচ্ছে 30,000। ঠিক আছে, এবার হচ্ছে হাউস নাম্বার 2।
পারপাস অফ লোন এখানে পারপাস হচ্ছে কনস্ট্রাকশন অফ প্রপার্টি। এবার খেয়াল করো লোনটা নিয়েছে কবে, নিয়েছে 2/4/2015। অঙ্কতে দেখো একদম নিচে লেখা আছে, না এটা হচ্ছে 1 এপ্রিল। হাউস নাম্বার 2 ক্যাপিটাল ইজ বরোড ফর কনস্ট্রাকশন হচ্ছে 1 এপ্রিল। খাতায় দেখবি তো যে তোদের 2/4 লিখে দিয়েছি বোধহয়, ওটা একটুখানি কারেকশন করে নিবি। ওটা ডেট অফ লোন হচ্ছে 1/4/2015, ঠিক আছে? তো 1/4/2015 মানে কি? 1/4/2015 মানে আফটার 1/4/99। 1/4/99। এবার হচ্ছে ডেট অফ কমেন্সমেন্ট অফ কনস্ট্রাকশন। কবে কনস্ট্রাকশনটা শুরু, আমরা কি করি প্রি কনস্ট্রাকশন পিরিয়ড বার করতে গেলে কি দেখি, ডেট অফ লোন আর ডেট অফ কমেন্সমেন্ট অফ কনস্ট্রাকশন দুটোর মধ্যে যেটা পরে হয়েছে। ডেট অফ কমেন্সমেন্ট অফ কনস্ট্রাকশন এটা অঙ্কে দেয়নি, নট গিভেন, তাই তো, নট গিভেন দেওয়া হয়নি। তাহলে আমরা কি করব, তাহলে আমরা স্টার্টিং ডেট of pre-construction period এটাকেই ধরে নেব 1/4/2015। এটাই আমরা ধরে নিচ্ছি যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের স্টার্টিং ডেট 1/4/2015। তার কারণ হচ্ছে এটা তো দেয়নি, কমেন্সমেন্ট অফ কনস্ট্রাকশন দেয়নি, তা আমরা ধরে নেব এটা আগে হয়েছে, কারণ একটাই আমার হাতে ডেট আছে, সুতরাং সেটা হচ্ছে 1/4/2015। আচ্ছা, এবার এন্ডিং ডেট, এন্ডিং ডেট অফ প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এবার তাকিয়ে দেখো বাড়িটা কমপ্লিট হয়েছে কবে, বাড়ির কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়েছে 30/9/2017। আমি নিয়মটা কি বলেছি, যে তারিখে বাড়িটা কমপ্লিট হবে তার ঠিক ইমিডিয়েট আগের 31শে মার্চ। তাহলে 30/9/2017-তে যদি কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে থাকে তাহলে তার আগের 31শে মার্চ হচ্ছে 31/3/2017, ঠিক আছে? তাহলে 1/4/15 থেকে 31/3/2017, তার মানে কত মাস হচ্ছে এই দুটো মিলিয়ে? তার মানে 24 মাস, 24 মাস। এবার এই প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা তোকে অঙ্কের মধ্যে বলে দিয়েছে, ক্যালকুলেট করতে হবে না। ইন্টারেস্ট অফ প্রি কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে 5,20,000 বলে দিয়েছে। এই 5,20,000 31/3/2017 এই তারিখে যে বছরটা শেষ হয়েছে তার পরবর্তী 5টা বছরের মধ্যে ইকুয়ালি ভাগ হয়ে যাবে, তার মানে 1/5 করে। তার মানে 5টা বছর মানে আমরা অঙ্কটা করছি কি 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার। 2020-21 মানে কি, প্রিভিয়াস ইয়ারটা কত, প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2019-20, ঠিক আছে? তাহলে আর এখানে শুরু হবে 31শে মার্চ 2017-র পর থেকে। তাহলে কোন কোন ইয়ার পাবে, 2017-18, 2018-19, 2019-20,
2020-21, 2021-22, এই 5টা বছর পাবে তো, 3, 4, 5, এই 5টা বছরের মধ্যে এই 5,20,000 ভাগ হবে। তো তোর অঙ্কের প্রিভিয়াস ইয়ার কোনটা? তোর অঙ্কের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2019-20, যার জন্য অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 20-21, তাহলে এইটা পড়ছে। তার মানে 5,20,000-এর আমি 1/5 প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা পাবো, প্লাস কারেন্ট ইয়ারের ইন্টারেস্টটাও আমি ডিডাকশন পাবো। কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট কত? অঙ্কে দেওয়া আছে রুপিস 1,25,200 প্লাস 1/5 অফ ইন্টারেস্ট অফ প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, তাহলে হচ্ছে 5,20,000, তার 1/5, তাহলে হচ্ছে 1,04,000, টোটাল হচ্ছে 2,29,200। ঠিক আছে, আর ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশন হচ্ছে রুপিস 2 লাখ। ঠিক আছে, দেখে নাও। এই যে 24 মাস প্রি কনস্ট্রাকশন পিরিয়ড আছে, এর ইন্টারেস্টটা তোকে ক্যালকুলেট করতে হবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে ও যে কত টাকার লোন নিয়েছিল অ্যামাউন্টটা সেইটা অঙ্কে বলা নেই। ঠিক আছে, ইন্টারেস্টটা ক্যালকুলেট, প্রি কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে 24 মাস, 24 মাসের ইন্টারেস্ট 5,20,000 বলে দিয়েছে। এবার এই 5,20,000 এই 31শে মার্চ 2017-তে যে বছর শেষ হয়েছে তার পরবর্তী 5টা বছর প্রিভিয়াস ইয়ারের মধ্যে ভাগ হবে। 5টা প্রিভিয়াস ইয়ার মানে 5টা অ্যাসেসমেন্ট ইয়ার। তাই আমরা প্রিভিয়াস ইয়ার ধরে যদি করি তাহলে 31শে মার্চ 2017-তে শেষ হয়েছে যে বছর, তার পরেরটা পড়ছে 17-18, 18-19, 19-20, 20-21, 21-22। তা আমার প্রিভিয়াস ইয়ার এই 5 বছরের মধ্যেই পড়েছে, এই যে 19-20, তাহলে আমি 1/5 ডিডাকশন পাবো। তো সেই জন্য আমি 5,20,000-এর 1/5 করলাম। আর কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট অঙ্কে দেওয়া আছে 1,25,200, টোটাল 2,29,200, আর ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশন 2 লাখ। এই 2 লাখ কিন্তু এই আগের এই 30,000-কে নিয়ে, মানে দুটো বাড়ি মিলিয়ে কিন্তু, মানে এটার জন্য আলাদা 30,000, এটার জন্য আলাদা 2 লাখ তা নয়, টোটাল মিলিয়ে তোমার হচ্ছে কিন্তু 2 লাখ। ঠিক আছে, এই 2 লাখের মধ্যেই 30,000টা আসে। এখন যদি আমি দুটো বাড়িকে আলাদা অ্যাসেসমেন্ট করি ভাগ করে, তাহলে প্রথম বাড়ির জন্য ডিডাকশন 30,000 দেবো, তাহলে বাকিটার কত দেবো? 2 লাখ মাইনাস 30,000, 1,70,000। আবার অঙ্কটাকে দুটো বাড়িকে একসাথে করে ডিডাকশন দেওয়া যায়, একসাথে করে অ্যাসেসমেন্ট করা যায়। সেক্ষেত্রে আমি আর এখানে 30, এখানে 1,70,000 দেবো না, আমি সেখানে দেবো টোটাল দুটো মিলিয়ে হচ্ছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, দেখে নাও, তারপরে সলিউশনটা দেখাচ্ছি।
হাউস নাম্বার 1 সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। আমরা কি জানি সেলফ অকুপাইড হাউসের কি হয়, নেট অ্যানুয়াল ভ্যালু অলওয়েজ নীল হয়, কারণ এখান থেকে কোনো ইনকাম হয় না। নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23(2)(a নীল লেস ডিডাকশনস আন্ডার সেকশন 24 standard deduction nil, B interest on borrowed capital কত হবে? ওয়ার্কিং নোটে দেখ 35,700 ছিল অ্যাকচুয়াল রিপেয়ারের জন্য, তাহলে ম্যাক্সিমাম পাবে 30,000। রেজাল্ট আসবে নেগেটিভ, ঠিক আছে, রেজাল্ট আসবে নেগেটিভ 30,000। এবার হাউস নাম্বার 2, সেলফ অকুপাইড ফর রেসিডেন্স, একই net annual value under section 23(2)(a nil less deduction under section 24(a standard deduction nil, B interest on borrowed capital এখানে দুটো সেলফ অকুপাইড মিলিয়ে কিন্তু টোটাল ডিডাকশনটা, ঠিক আছে, দুটো সেলফ অকুপাইড মিলিয়ে, মানে আগেরটায় 30,000 দিয়ে দিয়েছি, এখানে আর 2 লাখ থেকে 30,000 বাদ গিয়ে 1,70,000 পাবে, টোটাল 1,70,000, টোটাল হলো গিয়ে 2 লাখ টাকা, 2 লাখ টাকা লস, ঠিক আছে। এবার মনে কর একটা জিনিস বলি, দুটো বাড়িতেই রিপেয়ারের জন্য লোন নিয়েছিল, ঠিক আছে, দুটো বাড়িতেই রিপেয়ারের জন্য, তার মানে এটার জন্য 30,000, এটার জন্য 30,000, 60,000 নয়, দুটো বাড়ি মিলিয়ে কিন্তু 30,000, এটা খেয়াল থাকবে। এখানে যেরকম এখানে 30,000 রিপেয়ারের জন্য, এখানে হচ্ছে কনস্ট্রাকশনের জন্য 2 লাখ, কিন্তু টোটালে 2 লাখের বেশি ডিডাকশন পাবে না, এই জন্য এখানে 30 দেওয়া হলো, আর এখানে 2 লাখ থেকে 30,000 বাদ দিয়ে 1,70,000 দেওয়া হলো, টোটাল 2 লাখ, টোটাল 2 লাখের বেশি এক্সিড করবে না, ঠিক আছে। তার মানে টোটাল লসটা বলে দিচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কখনো 2 লাখের বেশি হবে না, কারণ সেলফ অকুপাইড হাউস প্রপার্টিতে কোনো ইনকামও নেই, আর ইন্টারেস্ট ছাড়া আর কোনো খরচাও নেই,
সুতরাং টোটাল লসটা ম্যাক্সিমাম 2 লাখ হবে যদি কনস্ট্রাকশনের জন্য লোন নেওয়া থাকে, এর বেশি কখনোই হবে না, ঠিক আছে? আর নালে 30,000, ঠিক আছে? এইটা দেখে নাও একবার। হয়ে গেছে, এবার অল্টারনেটিভটা দেখেন। এখানে লিখবি হাউস নাম্বার 1 and 2 দুটোই সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23(2)(a) নীল, দুটো বাড়িরই তো নীল, তো যোগ করলে কি হবে? নীলই হবে। লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, স্ট্যান্ডার্ড ডিডাকশন নীল, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, H1 এ কত ছিল? 30,000। H1 এ ম্যাক্সিমাম লিমিট 30,000 ছিল, আর H2 তে আমার ছিল 2 লাখ, ঠিক আছে? আর ম্যাক্সিমাম লিমিট অফ ডিডাকশন ফর 2 সেলফ অকুপাইড হাউসেস কত আছে? রুপিস 2 লাখ। তাহলে ম্যাক্সিমাম 2 লাখ পাবে।
আর তখন এই কালামটার কোনো দরকার নেই, কারণ দুটোকে একসাথে করছি, দুটো কালামে অঙ্কটা হয়ে যাবে। দেখে নাও। ঠিক আছে, এই দুটো হাউস প্রপার্টি একসাথে করা যায়, সেলফ অকুপাইড দুটো একসাথে করা যায়, কোনো অসুবিধা হয় না। বুঝতে পেরেছিস তো? কোনো প্রবলেম নেই। মানে আগে একটা সলিউশন দেখালাম দুটো আলাদা করে, আর এখানে একটা দেখালাম দুটো একসাথে করে। যেটা করতে তোদের সুবিধা হয় সেটাই করবি। আচ্ছা, এবার পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা হচ্ছে প্রবলেম 12, সিইউবি কম অনার্স 2019-এ এসেছিল। অঙ্কটা আমি একবার পড়ে দিই। সারজু মিদ্দে ইজ দ্য ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা। মনে রাখ, লোকেশনটা হচ্ছে কলকাতা মেট্রো সিটি। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ দ্য হাউসেস কম্পিউট হিজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। আচ্ছা, হাউস নাম্বার এ, let out to an employee of the business of Sarju at the rate of rupees 5,000 per month, which is necessary for the purpose of his business. এখানে মনে রাখবি, আমি যদি কোনো এমপ্লয়িকে লেট আউট করি, সেটা যদি আমার নিজস্ব বিজনেসের উদ্দেশ্যে হয়, মানে বিজনেসের কাজের সুবিধার জন্য তাকে আমার বাড়িতে আমি থাকতে দিয়েছি, সেক্ষেত্রে ওই বাড়িটার অ্যাসেসমেন্ট ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে হবে না। কি বললাম? যদি আমার অ্যাসেসি নিজের যদি কোনো বিজনেস থাকে এবং সেই বিজনেসের এমপ্লয়িকে যদি অ্যাসেসি তার নিজের কোনো বাড়িতে ভাড়াটে হিসাবে থাকতে দেয় এবং সেই ভাড়া দেওয়াটা কারবারের স্বার্থে হয়, ব্যবসার স্বার্থে হয়, সেক্ষেত্রে ওই বাড়িটার থেকে যা ইনকাম হচ্ছে ভাড়া বাবদ, সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির অধীনে অ্যাসেসমেন্ট হবে না, ওটা হবে প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, তার আন্ডারে। তোরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় দেখিসনি রেন্ট রিসিভড, দেখিসনি পিএল এ বসাস ইনকাম সাইডে, এই হচ্ছে রেন্ট রিসিভড। এমপ্লয়িকে ভাড়া দিয়েছে, ভাড়াটের কাছ থেকে ভাড়াটা পাচ্ছে এবং সেই ভাড়া দেওয়াটা হচ্ছে ব্যবসার স্বার্থে। ঠিক আছে, এটা আমি দেখবি ওয়ার্কিং নোটে 1 নম্বরে লিখে দিয়েছি। আচ্ছা, হাউস বি। হাউস বিতে বলছে দ্য হাউস কনসিস্ট অফ 3 আইডেন্টিক্যাল ফ্ল্যাটস। হাউস নাম্বার বিতে 3টে ফ্ল্যাট আছে, একই রকম সাইজের, একই রকম মাপের। ফার্স্ট ফ্ল্যাট ইজ ইউজড বাই হিম ফর হিজ ওন বিজনেস। প্রথম ফ্ল্যাটটাতে সে নিজে ব্যবসা করে, সুতরাং প্রথম ফ্ল্যাটটা আসবে কোথায়? ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে না, আসবে প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশনে। ঠিক আছে, এটা বাদ চলে গেল ফার্স্ট ফ্ল্যাট। সেকেন্ড ফ্ল্যাট ইজ ইউজড বাই হিম ফর হিজ ওন রেসিডেন্ট, তাহলে সেকেন্ড ফ্ল্যাটটা আসবে সেলফ অকুপাইড হাউস হিসাবে। আর থার্ড ফ্ল্যাট ইজ লেট আউট অ্যাট এ মান্থলি রেন্ট অফ রুপিস 15,000, মিউনিসিপাল ট্যাক্স পেড 5%, অ্যামাউন্টেড টু রুপিস 20,250। এবার আদার ইনফরমেশনে বলেছে আনরিয়েলাইজ রেন্ট ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20 রিলেটিং টু থার্ড ফ্ল্যাট, যে তৃতীয় ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে, সেই ভাড়াটের ক্ষেত্রে আনরিয়েলাইজ রেন্ট হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, একটা লোন নিয়েছিল 20 লক্ষ টাকা 1 জুলাই 2016 হাউস নাম্বার বির কনস্ট্রাকশনের জন্য। এই কনস্ট্রাকশন অফ হাউস বি ওয়াজ কমপ্লিটেড অন জুন 1, 2018। আর ইন্টারেস্ট অন লোন হচ্ছে 12% পার অ্যানাম। নো রিপেমেন্ট ওয়াজ মেড, কোনো লোনের টাকা শোধ দেয়নি, এখনো 20 লাখ টাকা লোনই চলছে। আচ্ছা, এখানে তাহলে আমরা কি দেখলাম? যে দুটো কথা বলে দিলাম সেই দুটোই কিন্তু ওয়ার্কিং নোটে আছে, এটা আমি কিন্তু আর বলছি না। ঠিক আছে, সেটা হচ্ছে কি, যে প্রথম যে বাড়িটা হাউস নাম্বার এটা, সেটা ভাড়া দেওয়া আছে এমপ্লয়িকে ব্যবসার স্বার্থে, সেই জন্য এটা প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন এর অধীনে অ্যাসেসেবল হবে। যার জন্য আমি লিখে দিয়েছি দেখবি ওয়ার্কিং নোটে, হাউস এ হুইচ ইজ লেট আউট টু অ্যান এমপ্লয়ি ফর অ্যাসেসিস বিজনেস is assessable under the head profits and gains of business or profession because the letting out to employee is incidental to his business or for the benefit of his business, ব্যবসার স্বার্থে করা হয়েছে, সুতরাং এটা প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশনে যাবে, এই ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে আসবে না। আর 2 নম্বরে কি বলা আছে? দ্য ফার্স্ট ফ্ল্যাট অফ হাউস বি
is also assessable under the head profits and gains of business or profession as it is used for assessee's own business. অ্যাসেসির নিজের বিজনেসের জন্য এটা ইউজ করা হয়েছে, সেটাও আসছে না। এবার আমাদের হাউস নাম্বার বি এর দুটো ফ্ল্যাট রইল, একটা সেলফ অকুপাইড আর একটা হচ্ছে লেট আউট। এবার আমাকে ওই পোর্শনটায় দেখতে হবে সেই ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটালটা, ওইটার ওয়ার্কিংসটা করে নিয়ে তারপরে অঙ্কেতে যাবে। হ্যাঁ, এই হেডিংটা রইল, হেডিংটা আমি মুছছি না। হ্যাঁ, হেডিংটা আমি পরে কাজে লাগাবো। তা আমি ওয়ার্কিং নোটটা করি। হাউস বি ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। প্রথমে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা নির্ধারণ করতে হবে। স্টার্টিং ডেট, ডেট অফ লোন, ডেট অফ লোন কবে দেওয়া আছে? 1/7/2016। ডেট অফ commencement of construction not given, দেওয়া নেই। কবে কনস্ট্রাকশন শুরু করেছে দেওয়া নেই, তাহলে আমরা স্টার্টিং ডেট এটাকেই ধরবো। ঠিক আছে, এক সাল 2016। এবার হচ্ছে এন্ডিং ডেট। এন্ডিং ডেটে বাড়িটা কমপ্লিট হয়েছে কবে? বাড়িটা কমপ্লিট হয়েছে 1 জুন 2018। তা আমরা কি বলেছি, যে তারিখে বাড়ি কমপ্লিট হবে তার ঠিক আগের 31শে মার্চ। তাহলে 1 জুন 2018-তে বাড়ি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তার ইমিডিয়েট আগের দেখতে হচ্ছে তোমার 31/3/2018। ঠিক আছে, তাহলে কত মাস হচ্ছে টোটাল এখানে গুনে দেখো। তাহলে 1/7/2016 থেকে 31/3/2018। তাহলে 2016 সালে 6 মাস, তাই তো? 6 মাস। 17 সালের হচ্ছে 12 মাস, আর 18 সালের হচ্ছে 3 মাস। তাহলে 18 3 21 মাস। আমি ক্যালেন্ডার ইয়ার ধরে বললাম, কোনো অসুবিধা নেই। তোর 1/7/2016, তাহলে 16 সাল ডিসেম্বর অবধি, তাহলে 6 মাস। তারপরে তোর হচ্ছে 17 সালটা পুরো 12 মাস,
আর 18 সালের 3 মাস, টোটাল 21 মাস। এবার 21 মাসের ইন্টারেস্টটা কত হবে? ইন্টারেস্ট অফ রিকনস্ট্রাকশন পিরিয়ড সেটা হবে 20 লাখ লোন নিয়েছে, তার 12% ইন্টু 21/12, তাহলে আসছে 4,20,000। তাহলে আসছে 4,20,000 টাকা। এই 4,20,000 31শে মার্চ 2018 পরবর্তী 5টা বছরের মধ্যে ভাগ হবে। তা সেই বছরগুলো কি কি? 2018-19, 2019-20, 2020-21, 2021-22 আর 2022-23, এই 5টা বছরের মধ্যে ভাগ হবে, তাই তো? পরবর্তী এই এন্ডিং ডেটের পরবর্তী 5টা বছরে ভাগ হবে। এই হচ্ছে 5টা বছর। আর আমার অঙ্কের প্রিভিয়াস ইয়ার কি? অঙ্কের প্রিভিয়াস ইয়ার 2019-20, তাহলে এই হচ্ছে 2019-20 পড়ছে। তাহলে 5 বছরের মধ্যে আছে। 5 বছর ছেড়ে বেরিয়ে গেলে তোমার এই প্রিভিয়াস ইয়ারটা যদি 5 বছরের মধ্যে না পড়ে, তাহলে আর 1/5 তুমি পাবে না। এই 5টা বছরের মধ্যেই ভাগ হবে। তাহলে আমি এটার 1/5 পাবো। আচ্ছা, তাহলে কারেন্ট ইয়ার্স ইন্টারেস্ট হচ্ছে 20 লাখ ইন্টু 12%, $2,40,000। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কারেন্ট ইয়ার্স ইন্টারেস্ট। মনে রাখবে পুরো হাউস বি এর, ঠিক আছে? এর মধ্যে 3টে ফ্ল্যাট আছে, তাহলে 1/3 1/3 1/3 করে ভাগ হবে। ফার্স্ট ফ্ল্যাটের 1/3 হবে না, ওটা তো চলে যাবে বিজনেস প্রফেশনে। সেকেন্ড ফ্ল্যাট যেটা নাকি তোমার ইয়ে করেছে, নিজে থাকে, সেখানে যাবে 1/3, আর যেটা ভাড়া দেওয়া আছে সেখানেও যাবে তোমার হচ্ছে 1/3। তাহলে এবার ডিডাকশনটা কি দাঁড়ায়? আচ্ছা, এটা একবার দেখে নাও, তারপরে আমি এটা মুছে দিয়ে করছি। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ফর সেকেন্ড ফ্ল্যাট, দেখো কারেন্ট ইয়ার্স ইন্টারেস্ট হচ্ছে 2,40,000 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ হবে, কারণ 1/3 হবে তো, তাহলে রুপিস
80,000 হলো প্লাস 1/5 অফ 1/5 of interest of reconstruction period. রিকনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট কত? 4,20,000। 4,20,000 divided by 3 into 1/5। দেখো বুঝলে কিনা? 4,20,000 হচ্ছে টোটাল বাড়িটার, তার মধ্যে 3টে ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের ভাগে পড়বে 4,20,000 ডিভাইডেড বাই 3, তার মানে কত হলো? 80,000। ঠিক আছে, 80,000 এখানে পড়লো। এবার তার আবার তোমার হচ্ছে 1/5, ঠিক আছে না, 3 দিয়ে ভাগ করলে 4,20,000 হচ্ছে 1,40,000। 1,40,000 হচ্ছে এক একটা ফ্ল্যাটের রিকনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট। এবার তার 1/5, তাহলে হচ্ছে 28,000। টোটাল 1,08,000। ঠিক আছে, টোটাল 1,00,000 তোমার হচ্ছে 8,000। এইটা ওর ভাগে পড়ছে, কিন্তু ম্যাক্সিমাম লিমিট আমরা কত জানি? রুপিস 2 লাখ। ডিডাকশনও 1,08,000 পাবে, কারণ সেকেন্ড ফ্ল্যাটটা তো সেলফ অকুপাইড। সেলফ অকুপাইডের ক্ষেত্রে লোনটা নিয়েছে 1,99 এর পরে, কনস্ট্রাকশনের জন্য লোন নিয়েছে, এবং লোন নেওয়ার তোমার হচ্ছে 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করে ফেলেছে, সুতরাং তার ডিডাকশন পাবে। ও হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে 1,08,000 আর ও পাবে ম্যাক্সিমাম লিমিট 2 লাখ, তাহলে ডিডাকশন পাবে 1 লক্ষ টাকা। ঠিক আছে, সেম ভাবে হাউস নাম্বার বি এর 3 নম্বর ফ্ল্যাটে একই রকম ভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে, সেম ওয়েতে। আমি দেখি ওদের অঙ্কটার মধ্যে করে দিয়েছি, আমি এখানে দ্বিতীয়বার করছি না, সেম ওয়েতে। ওর কারেন্ট ইয়ারের ইন্টারেস্ট যেটা হবে সেটা হচ্ছে 2,40,000 এর 1/3, 80,000। ঠিক আছে, আর প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে একই, 4,20,000 ডিভাইডেড বাই 3, তার 1/5 একই আসবে 8 লাখ। কিন্তু লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। যতটা ইন্টারেস্ট অ্যাকচুয়াল আসবে ততটাই ও ছাড় পেয়ে যাবে। দেখে নাও। হয়ে গেছে, এবার তাহলে মূল অঙ্কটায় যাই। আমি কিন্তু ওই হাউস নাম্বার বি থার্ড ফ্ল্যাটের ইন্টারেস্টটা আমি এখানে ক্যালকুলেশন করলাম না, কারণ ওটা একই হবে, সবকটা ফ্ল্যাটই তো বলে দিয়েছি একই মাপের। ঠিক আছে, সুতরাং 1/3 একটা বার করে নিলেই হবে। শুধু সেলফ অকুপাইডের বেলায় একটা ম্যাক্সিমাম লিমিট আছে, লেট আউট প্রপার্টির বেলায় কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, কিন্তু অ্যামাউন্টটা একই হবে। ঠিক আছে, ক্যালকুলেশন। তাহলে এবার কম্পিউটেশনটা করি এখানে।
হাউস বি সেকেন্ড ফ্ল্যাট সেলফ অকুপাইড ফর রেসিডেন্স। কারণ 1 নম্বর ফ্ল্যাটটা তো নিজে ব্যবসা করে, এখানে আসছে না। নেট অ্যানুয়াল ভ্যালু নীল, স্ট্যান্ডার্ড ডিডাকশন হয় না এখানে। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আমরা বার করেছি কত, 1,08,000, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 2 লাখ, তাহলে 1,08,000ই আসবে। নেগেটিভ এলো 1,08,000। এবার হচ্ছে থার্ড ফ্ল্যাট লেট আউট। দেখে নাও একবার। এবার থার্ড ফ্ল্যাটের ক্ষেত্রে এবার হচ্ছে স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। অঙ্কে দেখো একটাই দেওয়া আছে, মানে একটা দেওয়া আছে মানে ডাইরেক্ট দেওয়া নেই, ফেয়ার রেন্ট অঙ্কের মধ্যে নেই, স্ট্যান্ডার্ড রেন্টও নেই। সুতরাং ওগুলি আমার লেখা দাও, ওগুলি লিখে করতে গেলে জায়গা লাগবে, আমি এখানে করছি না, ডাইরেক্ট শুধু গ্রস মিউনিসিপাল ভ্যালু বসাচ্ছি। তার কারণ হলো তোমার মিউনিসিপাল ট্যাক্সটা বলে দেওয়া আছে, তার পার্সেন্টেজ বলে দেওয়া আছে, সুতরাং এটা দিয়ে আমি ব্যাক ক্যালকুলেশন করে গ্রস মিউনিসিপাল ভ্যালু বার করতে পারবো। আর মনে রাখবে এখানে বাড়িটা হচ্ছে কলকাতায়, তার মানে মিউনিসিপাল ট্যাক্স দিয়ে বেরোবে নেটটা, নেটের সঙ্গে আবার 10% অ্যাড করে নিয়ে যেতে হবে, মানে 100/90 করতে হবে, করলে তোমার গ্রসটা বেরোবে। তাহলে দেখো ট্যাক্সটা দেওয়া আছে কত, দেখো 20,250, এটাকে ভাগ করতে হবে 5% দিয়ে, ভাগ ইন্টু 10/9 ইন্টু 1/3। এটাকে 5% দিয়ে ভাগ করা মানে নিচে 5 উপরে 100 যাবে, আমি আর লিখলাম না, তলায় 5% লিখে দিলাম। ডাইরেক্ট ক্যালকুলেটারে 5% দিয়ে ভাগ করবি, 20,250 ডিভাইড 5, তারপরে পার্সেন্টেজ মারবি, বেরিয়ে আসবে। আচ্ছা 5% দিয়ে ভাগ করলে কি বেরোবে, নেট মিউনিসিপাল ভ্যালু বেরোবে। এবার নেট মিউনিসিপাল ভ্যালু হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু কি 90%, নেটটা তো গ্রসের 90%, সুতরাং 10/9 করাও যা, আবার এখানে যদি তুই 100 করিস 90 করিস একই হবে, 100/90 করলেও একই হবে। আমি শূন্যগুলো কেটে দিয়ে 10/9 করেছি, করলে পুরো বাড়িটার মিউনিসিপাল ভ্যালুটা গ্রসটা বেরোবে, তার 1/3 আসবে শুধু এখানে, ঠিক আছে, কারণ 3টে ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট আসবে শুধু 1/3।
1,50,000। এখানে আর ফেয়ার এন্ড স্ট্যান্ডার্ড রেট কিছু লিখলাম না, একটাই দেওয়া আছে, সুতরাং এটাই হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার হচ্ছে স্টেপ 2 ARR। তাহলে এখানে দেখো $15,000 করে পার মান্থ বাড়িটা ভাড়া হয়েছে, তো 15,000 ইন্টু 12, আর আনরিয়েলাইজ রেন্ট ছিল দেখো 10,000 টাকা, এটা মাইনাস যাবে। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু হবে এই দুটোর মধ্যে যেটা বড়, 1,70,000 টাকা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে। এবার লেস মিউনিসিপাল ট্যাক্স পেড, লেস হবে মিউনিসিপাল ট্যাক্স পেড। মিউনিসিপাল ট্যাক্স কত দিয়েছে বলা আছে 20,250, তাকে 1/3 করে নিতে হবে। খেয়াল রাখতে হবে একটা ফ্ল্যাটের করছিস, 3টে ফ্ল্যাটের মধ্যে। তাহলে এটা বাদ গেলে 1,63,250, তাহলে এটা হলো নেট অ্যানুয়াল ভ্যালু, দেখে নাও। এটা যাবে এই কারণে। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত? নেট অ্যানুয়াল ভ্যালু 30%, 30% আসছে করে দেখবি 48,975। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আমরা ক্যালকুলেশন করা আছে 1,08,000, কারণ হাউস তোর বি এর সেকেন্ড ফ্ল্যাটেরও যা হবে থার্ড ফ্ল্যাটেরও তাই হবে, শুধু তফাৎ হচ্ছে কোনো লিমিট নেই, নো ম্যাক্সিমাম লিমিট। তাহলে টোটাল করো, করলে আসছে 1,56,975, বিয়োগ করলে আসছে 6,275 পজিটিভ।
ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আসছে নেগেটিভ 1,01,725। লস, এটা নেগেটিভ আছে আর এটা পজিটিভ আছে, ছোট আছে, তাহলে টোটালে লস বেরোবে। দেখে নাও। দেখে নিয়েছ সলিউশনটা আমি তোদের পাঠিয়েছি, ভালো করে দেখে নিবি। কোনো অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবি, হোয়াটসঅ্যাপ আছে, ফোন নাম্বার আছে, ফোন করে করতে পারিস, হোয়াটসঅ্যাপেও করতে পারিস। আর এখন একটা জিনিস খেয়াল করে দেখবি, 19 সাল থেকে আমি তার আগের বছর দেখছিলাম যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টের উপরে কিন্তু খুব জোর দিয়েছে। ওইটার ক্যালকুলেশনটা প্রায় অঙ্কের মধ্যেই ওই ক্যালকুলেশনটাকে ঢুকিয়ে দিচ্ছে। সুতরাং এই জায়গাটা তোকে ক্লিয়ার করতে হবে। হাউস প্রপার্টির অঙ্কে এমনি তো কিছু নেই, শুধু এই ইন্টারেস্টের জায়গাটাই একটুখানি ক্রিটিক্যাল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। এরপরে আবার আমি দুটো অঙ্ক পাঠাবো, পরের দিন আবার দুটো অঙ্ক সলিউশন দেখাবো। গুড নাইট।